আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শনিবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে 29শে নভেম্বর 2025 আমরা পড়ব প্রথম আলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে মাতৃপ্রজনন হার বেড়ে চলছে এবং ঢাকা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর। এই পরিস্থিতিতে আসলে জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটি আসলে একটি খুবই খারাপ লক্ষণ। তো বিশ্লেষকরা বলছেন যে এই বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে ভালোভাবে নজর দিতে হবে যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। তো দেখা যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় 14,981টি পদই খালি। যারা আপনাদের এই জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করবে সেখানেই জনবলের অভাব। তো এই বিষয়টি এখানে প্রতিবেদন আকারে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্র সংস্কারকে শুধুই ফাঁকা বলি প্রশ্ন রেখেছেন টিআইবি। টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারা বলছেন যে আপনারা জানেন যে দুদক যেটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো তারা বলছেন যে দুর্নীতি দমন কমিশনকে জবাবদিহিতার বাইরে রেখে আসলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। এই জন্য কিছু সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা প্যানেল আছে, তারা বলছে যে দুদকে যারা কাজ করবে তাদের যে সম্পত্তি আছে সেটির হিসাব দিতে হবে এবং এই বিষয়টি যদি নিশ্চিত করা যায় দেখা যাবে যে দুর্নীতিটা কিছুটা হলেও কমে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। 54 জন শিশু ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে এবং রিসেন্টলি ডেঙ্গুর একটি টিকা আবিষ্কৃত হয়েছে ব্রাজিলে। তো টিকাটার নাম কি একটু কমেন্ট সেকশনে জানান। তারপর আপনাদেরকে কিছু সংবিধান সম্পর্কিত তথ্য দেই। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল এবং প্রত্যেকটা নাগরিককে সংবিধান অনুসারে তার মৌলিক অধিকার ভোগ করতে হয়, এর বাইরে কিন্তু কেউ না। তো আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে তখন প্রথম যে অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল সেটি ছিল আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা। এরপর একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10 জানুয়ারিতে দেশে আসে। তো সেটি আমাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে কাজ করেছে, কিন্তু তখনও কিন্তু আমাদের কোনো লিখিত সংবিধান ছিল না। তো এই জন্য সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ তৈরি করা হয়। তো গণপরিষদ আদেশ জারি করেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এবং প্রথম যে সভাপতি ছিলেন তিনি আব্দুর রশিদ তর্ক বাগিশ। তো প্রথম স্পিকারের নাম শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। এই ছিল তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের জাতীয় সংবিধান দিবস 4 নভেম্বর এবং এই সংবিধানের মধ্যে মাত্র একটি প্রস্তাবনা রয়েছে। সর্বশেষ স্বাক্ষর করেছিলেন সদরুদ্দিন আহমেদ, আর একমাত্র লোক যিনি বিরোধী দলীয় সদস্য ছিলেন তার নাম সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি সংবিধান স্বাক্ষর করেননি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন। চীন বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদন বিনিয়োগ করতে আগ্রহী, যেটা একটি খুবই ভালো ব্যাপার। আর বাংলাদেশ বিশ্বে পাট রপ্তানিতে প্রথম অবস্থানে রয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে চীনের আপনার এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দংনিং সাক্ষাৎ করেছে, সেখানে তারা এই আগ্রহের বিষয়ে কথা বলেছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে ঢাকা। রিসেন্টলি ভূমিকম্পে ঢাকায় আপনার প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে। এরপর আপনারা দেখেছেন যে অগ্নিকাণ্ড হয়েছে করাইল যে বস্তি আছে সেখানে। তো এ কারণে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং গভর্নমেন্ট থেকে এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। একজন পরামর্শক কিছু পরামর্শ দিয়েছেন, তিনি বলছেন যে সঠিক পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনা থাকলে ঢাকা শহরকে নিরাপদ করা সম্ভব হবে। তো এই জন্য ভবন নির্মাণে এবং প্রকৌশল নির্মাণে আইন প্রয়োগ যথাযথভাবে 4টি ধাপ অনুসরণ করতে হবে। তারপর কিছু কাজ করা যেতে পারে যে ঝুঁকিপ্রবণ এলাকাগুলোকে যদি চিহ্নিত করা যায়, সেখানে যে বিল্ডিংগুলো হবে সেগুলো প্রত্যেকটা বিল্ডিংকে একটি কোড মানতে বাধ্য করা যেতে পারে। তো এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে কিছুটা হলেও ঝুঁকিমুক্ত রাখতে পারবো, মানে যে ক্ষয়ক্ষতিটা হবে তা কিছুটা অংশ হলেও কমিয়ে রাখা যাবে। তো এই পরামর্শ রেখেছেন। তারপর আমরা দেখি আমাদের এখানে আর কি আছে। তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। তো এখানে মোহাম্মদ আমিনুল ইসলাম একটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে। আপনারা হয়তো অনেকেই সরকারি হাসপাতালগুলোতে সেবা গ্রহণ করতে গিয়েছেন, সেখানে অনেকেই বিড়ম্বনা এবং বিভ্রান্তির শিকার হয়ে যায় দেখা যায়। তো এই বিষয়টা কিভাবে আমরা উত্তরণে আমরা কাজ করতে পারি, তিনি বলছেন যে সরকারি হাসপাতালে বিদ্যমান একটি উপেক্ষিত বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। এখানে অনেকগুলো বিষয় জড়িত। তিনি বলছেন যে এই যে রূপান্তর, এর পিছনে কিছু চ্যালেঞ্জ আছে। তো প্রধান চ্যালেঞ্জগুলো আমাদের সীমিত বাজেট থাকে,
আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে হচ্ছে আমরা কিছু বহুমুখী সুফল হচ্ছে দেখতে পাবো। তো রাজনৈতিক সদিচ্ছা এবং সামান্য বিনিয়োগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশের প্রতিটি হাসপাতালের করিডোর শুধু চিকিৎসা যন্ত্রপাতির শব্দ নয়, বরং যত্নশীল পেশাদারদের কণ্ঠস্বরে প্রতিধ্বনিত হবে। তো আশা করছি এই বিষয়গুলো আস্তে আস্তে সমাধান হবে যখন নতুন সরকার আসবে। আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মনেরা ডক্ট্রিন। এই মনেরা ডক্ট্রিন হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনেরো হচ্ছে প্রণয়ন করেন। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নিজ ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে মাথা ঘামাবে না, এবং এর কারণ হচ্ছে যেন আমেরিকাকে হচ্ছে শক্তিশালী করার লক্ষ্যে পৃথিবীর প্রায় সকল ঘটনা থেকে হচ্ছে আমেরিকা বিচ্ছিন্ন রেখে তারা নিজেদেরকে শক্তিশালী করতে কাজ করবে। এজন্য এই মনেরা নীতিকে বলা হয় পলিসি অফ হচ্ছে আইসোলেশন। এরপর এর জন্য হচ্ছে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং আমেরিকা হচ্ছে অনেক বেশি পরিমাণে ঘরকুনো ছিল, তারা কিন্তু মানুষের দিকে মানে হচ্ছে বহির্বিশ্বের দিকে খুব একটা বেশি হচ্ছে মাথা কামায়নি। পরবর্তীতে জাপান যখন হচ্ছে আপনার পার্ল হারবারে আক্রমণ করে, তখন কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়। এরপর তো দেখতেই পাচ্ছেন এখন পৃথিবীর সবচেয়ে কেন্দ্রেই রয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র। তো আচ্ছা, মনোরা ডক্টর নিয়েও কথা বললাম। আপনারা দেখেন এখানে আলু আছে, পটেটোতে ভিটামিন সি এবং হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এজিং, তারপরে আপনার একটা ভালো হচ্ছে পদার্থ, এটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। তো যারা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে জানেন তারা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরপর আমরা একটু দেখি আমাদের এখানে আর কি আছে। আমরা শ্রমজীবী নারীর কথা বলেছেন কিনা সেটিও দেখতে হবে। আপনারা জানেন রিসেন্টলি একটি বিষয় খুব আলোচনায় আছে যে সংসদে হচ্ছে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং শুধু নারীদের সংসদ সদস্য বানালেই হবে না, এমন মানুষকে সংসদে দেখতে চায় যারা বৈষম্য এবং হচ্ছে শ্রমজীবী মেহনতি নারীর কথা বলবেন। তো যারা সংসদে যাবেন তারা কি নারীদেরকে নিয়ে কাজ করতে পারবেন কিনা, এই বিষয়টি হচ্ছে গুরুত্বের সাথে দেখা হবে। এটি হচ্ছে একটি নারী রাজনৈতিক কনভেনশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট সরানোর হচ্ছে অনুরোধ নিয়ে ব্যাখ্যা দিল অন্তর্বর্তীকালীন সরকার। তো গুগলের স্বচ্ছতা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 6 মাসে বাংলাদেশ থেকে 279টি অনুরোধ গেছে তাদের কাছে। তো কিছু কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ সরকার প্রত্যাহারের বিষয়ে তিনি তারা হচ্ছে মতামত দিয়েছে যে দেশের সাইবার স্পেসকে নিরাপদে রাখা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীল রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে অনলাইন ও অফলাইনে সুরক্ষা দান সরকারের দৈনিক দায়িত্বের অংশ। এ থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। হয়তো কিছু উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছিল, সেগুলো হচ্ছে অনলাইন থেকে মুছে দেওয়ার জন্য গুগলকে হচ্ছে প্রতিবেদন দিয়েছিল। তা আমরা আমাদের আজকের মতামত কলাম পড়ব। এখানে একটি বিষয় গুরুত্ব পাচ্ছে যে চাকরি প্রত্যাশীদের আতঙ্ক দূর করুন, নেতিবাচক পুলিশ প্রতিবেদন। দেখা যায় যে নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে দেখা যায় চূড়ান্ত ধাপে এসে চাকরি প্রত্যাশী অনেকে হচ্ছে বাদ পড়ে যায়। তা আমরা মনে করি এটা নিয়োগের বাতিলের ক্ষেত্রে প্রতিটি শিক্ষানবিশের পর্বেই হোক বা অন্য কোনো পর্যায়ে সুনির্দিষ্ট যুক্তিযুক্ত প্রকাশ করতে হবে, এবং ন্যায্য যুক্তিসংগত কারণ ছাড়া অসাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন কাউকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করার সুযোগ নেই। তো আপনারা জানেন চাকরিতে পুলিশ ভেরিফিকেশন থাকে, এবং রিসেন্টলি কিছু কর্মকর্তাকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে এমনভাবে বিষয়গুলোকে যৌক্তিক কারণ না দেখিয়ে আসলে কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই, এতে নাগরিকের যে অধিকার সেটি ক্ষুণ্ণ হয়, এবং এই বিষয়টা সরকারকে আরও ভালোভাবে দেখতে বলেছেন। তো সোহরাব হোসেন একটি কলাম লিখেছেন যে গণভোটের বিএনপির মান নেই, ভোটারদের থাকবে। তো গণভোটে আসলে বিএনপির আগ্রহ নেই, কারণ বিএনপি আসলে কিছু অনেক 14টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে 14টা বিষয় হচ্ছে বিএনপি মত দেয়নি, এবং বিষয়গুলো অনেক জটিল। আপনারা একটু দেখেন যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে গণভোট হচ্ছে একটি। এবং আপনারা জানেন এই গণভোটের ব্যাপারে বিভিন্ন দল বিভিন্ন স্ট্যান্স নিয়েছিল। পরবর্তীতে সরকার বলেছে যে আপনার নির্বাচনের দিনই হচ্ছে গণভোট অনুষ্ঠিত হবে, এবং অধ্যাদেশ অনুযায়ী গণভোটের প্রশ্ন উপস্থাপন করা হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। এই যে প্রশ্নটা, এখানে 4টা বিষয় থাকবে: তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে জাতীয় সংসদ, তারপরে হচ্ছে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, এছাড়াও আরও 30টি বিষয়, এবং চতুর্থ হচ্ছে জুলাই সনদে বর্ণিত সংস্কার রাজনৈতিক দলের প্রতিশ্রুতি।
এই যে 4টা বিষয়, এই বিষয়ে হচ্ছে মাত্র একটি প্রশ্ন থাকবে, আর উত্তরও কিন্তু হচ্ছে একটি। নির্বাচন কৌশল বিএনপির মনে রেফারেন্ডাম নেই। তো এখন বিএনপি আসলে ভোট কিভাবে চাইবে বা কী করবে, এই বিষয় নিয়ে কোনো সুনির্দিষ্ট কিছু আসলে দেখা যাচ্ছে না, এবং বলছে যে দলটি হ্যাঁ বা না কোনটির পক্ষে প্রচারে নামবে তার পরিকল্পনা হচ্ছে করছে না। তো এই জন্য আর কি যে 4টি বিষয়ে মাত্র একটি মাত্র ভোট, এবং যদি বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হচ্ছে সংসদে যায়, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি, এটি কী রকম হবে এই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন। আমাদের দেশে এ পর্যন্ত হচ্ছে 3টি গণভোট হয়েছে, এবং সবশেষ যেটি হয়েছে সেটা হচ্ছে 1991 সালে, এবং বলা যায় এটি মূলত কিছুটা এখানে উপস্থিতি কম ছিল, তবে এটি স্বচ্ছ এবং হচ্ছে বিশ্বাসযোগ্য ছিল। তো এখন তিনি বলছেন যে কত শতাংশ ভোটার উপস্থিত থাকলে গণভোট বৈধতা পাবে তা নির্দিষ্ট করা নেই, না এর চেয়ে হ্যাঁ বেশি পেলেই গণভোট আইনের বৈধতা পাবে। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি গরিষ্ঠ সংখ্যক মানুষের সমর্থন না থাকলে আইনি পরীক্ষায় উতরে গেলেও নৈতিকতার প্রশ্ন কিন্তু থেকে যাবে। তারপর আপনারা দেখছেন যে প্রবৃদ্ধির গুণগত মান নিশ্চিত করা জরুরি। তো বাংলাদেশে হচ্ছে আপনারা দেখেন যুদ্ধবিধ্বস্তের পর হচ্ছে দেশ যে অর্থনীতি মোটামুটি একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়িয়েছিল, গত 15 বছরে সেটা আসলে যতটুকু যাওয়ার কথা ছিল তার সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করতে পারিনি, এবং এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমরা আরও কিছু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর সামনে আরও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন সমুদ্রস্তর বৃদ্ধি, লবণাক্ততা, আকস্মিক বন্যা ইত্যাদি হচ্ছে আমাদের কৃষি জমিতে হচ্ছে ঝুঁকিতে পড়তে পারে। তো যেহেতু আমাদের অর্থনীতি কিছুটা মানুষের জীবনযাত্রা কৃষি নির্ভর, সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমরা আমাদের অর্থনীতি একটা শক্তিশালী অবকাঠামো নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে। এই জন্য দরকার শিক্ষা ও দক্ষতায় বড় বিনিয়োগ, উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি এবং হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা, খাদ্য বাজারের স্বচ্ছতা, জলবায়ু সহনশীল কৃষিতে বেসরকারি বিনিয়োগ ইত্যাদি। আমাদেরকে হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে হবে, যেটা টেকসই উন্নয়নে আমাদেরকে সাহায্য করবে। তো এই নিয়ে হচ্ছে বলা হয়েছে, এটি লিখেছেন ফাহমিদা খাতুন। তারপর আপনারা দেখছেন ভারতের সাথে তালেবানের সম্পর্ক কেন ঘনিষ্ঠতার রহস্য নিয়ে একজন লিখেছেন হচ্ছে রায়খুনা আবদুল্লেভা। তিনি বলছেন যে 10 অক্টোবর ভারতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছিলেন, তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে জয়শঙ্কর, এবং ভারত কিন্তু এখনও আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে নিজেদের সাথে ভারত এখন আফগানিস্তানের সাথে কাজ করতে চায়, এবং আফগানিস্তানের বর্তমান যে অর্থনীতি, এটি কিন্তু অনেক ভালো একটা অবস্থানে চলে গেছে। গত 3 বছরে দেখেন 2022-23 অর্থ বছরে আফগানিস্তানের উদ্ধৃতি ছিল $143.8 মিলিয়ন, এবং সেটি এখন হচ্ছে $598.8 মিলিয়ন হচ্ছে উত্তীর্ণ হয়েছে। এই যে বড় একটা ব্যাপার, তো এখন ভারত চিন্তা করছে যে এই অবস্থা হচ্ছে আপনার আফগানিস্তানকে নিয়েই হচ্ছে কাজ করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় বিশ্ব দেশ থেকে অভিবাসন স্থগিতের পরিকল্পনা হচ্ছে ট্রাম্পের। ট্রাম্প বলছে যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তাদেরকে অভিবাসন যে প্রক্রিয়া সেটি পর্যালোচনা করা হবে। এবং আপনি তৃতীয় বিশ্ব দেশ বলতে আসলে কী বোঝাচ্ছে এখানে? তৃতীয় বিশ্ব দেশ বলতে বোঝাচ্ছে যে অনুন্নত কৃষিভিত্তিক রাষ্ট্রগুলো, যেমন হচ্ছে আফ্রিকা, এশিয়া এবং হচ্ছে লাতিন আমেরিকা। আর প্রথম বিশ্ব বলতে ওই যে যুক্তরাষ্ট্রের সাথেই তাদের স্টেজে যে দেশগুলো আছে যারা গণতান্ত্রিক এবং শিল্পোন্নত, এই দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছে, এবং এর তালিকায় আছে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় বিশ্বে অন্তর্ভুক্ত হচ্ছে সোভিয়েত ও প্রজাতন্ত্রের পূর্ব ইউরোপ, যেমন হচ্ছে পোল্যান্ড, জার্মানি ইত্যাদি। তো এই হচ্ছে বিষয়, তৃতীয় বিশ্ব এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বের ধারণাটি এসেছে স্নায়ু যুদ্ধের সময় থেকে, যখন যুক্তরাষ্ট্র সমর্থিত পশ্চিমা ব্লক ও বামধারার পূর্বাঞ্চল ব্লকের মধ্যে বিভক্ত ছিল। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছে একজন আফগান নাগরিক, 2জন ন্যাশনাল গার্ড সেনাকে হচ্ছে গুলি করে ট্রাম্প হচ্ছে এই ঘোষণা দিয়েছেন। তো ট্রাম্পের এই পদক্ষেপ যারা যুক্তরাষ্ট্রের চাকরি ও শিক্ষা নিজ দেশের নিপীড়ন থেকে বাঁচতে চান এমন লাখ লাখ মানুষকে প্রভাবিত করবে। এবং 19টি দেশের হচ্ছে এখন একটা তালিকা হয়েছে, এখানে বিভিন্ন দেশ আছে, দেখেন ইয়েমেন, ইরান, লিবিয়া, সোমালিয়া। এই দেশগুলোকে তারা কোনোভাবেই হচ্ছে অভিবাসন জনগণকে হচ্ছে অভিবাসন সুযোগ হচ্ছে আর দিবে না। আচ্ছা দেখেন, এখানে আরেকটি বিষয় এসেছে যে যুক্তরাষ্ট্র খারাপ চুক্তি নয়তো যুদ্ধ মহাসংকটে পড়বে হচ্ছে জেলেনস্কি। তো জেলেনস্কি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে 28 দফা হচ্ছে একটি খসড়া হচ্ছে তৈরি করেছে, এটা নিয়ে বিভিন্ন সময় বলেছে।
তো এই খসড়া হচ্ছে জেলেনস্কিকে মেনে নিতে বলেছে ট্রাম্প। তো জেলেনস্কি যদি এখন এই বিষয়গুলো মেনে না নেয়, যুদ্ধ চালিয়ে যেতে হবে, কিন্তু তাদের যে পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের সমর্থন কিন্তু আর থাকবে না। তো আর যুদ্ধ যেভাবে চলছে এখানে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্য ট্রাম্প এই বিষয়টা এখন ইউক্রেনের জন্য একটা বড় সংকট পরিস্থিতি তৈরি করেছে। দেখা যাক শেষমেশ হচ্ছে কী হয়। ট্রাম্পকে নজর রাখতে হচ্ছে নাইট ওয়াচ চালু করেছে হচ্ছে ডেনমার্ক। আপনারা জানেন যে ডেনমার্কে হচ্ছে আপনার একটা দ্বীপ আছে গ্রিনল্যান্ড, যেটা ডেনমার্কের মালিকানাধীন, এবং যুক্তরাষ্ট্র এর হচ্ছে অংশ চেয়েছিল। তো এখন বিষয়টা এখনও কিন্তু সুরাহ হয়নি। তো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পকে নজরে রাখতে একটি নাইট ওয়াচ চালু করছে। এর উদ্দেশ্য হচ্ছে কোপেনহেগেনের রাত্রিকালীন ট্রাম্পের হচ্ছে বক্তব্য কর্মকাণ্ড হচ্ছে পর্যবেক্ষণ করা। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। আপনাদের বাংলা একাডেমির হচ্ছে যে অভিধান, আধুনিক বাংলা অভিধান লিখেছেন জামিল চৌধুরী, এবং সমকালীন বাংলা ভাষার অভিধান লিখেছেন হচ্ছে এর সম্পাদক হচ্ছে আবু ইসাদ, আর বাংলা আমার অভিধান লিখেছেন আনিসুজ্জামান। বাংলা প্রচলিত ইংরেজি শব্দের অভিধান লিখছে মনসুর মুসা, আর বাংলা সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। আর এটি তো আপনারা জানেন হয়তো যে আঞ্চলিক ভাষার অভিধান লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই অংশগুলো থেকে প্রশ্ন এসেছে বিভিন্নবার, আমার মনে হয় সামনে হচ্ছে আসবে। ভাবলাম এটা শেষ কলাম ছিল, কিন্তু এখানে একটা বড় কলাম আছে, সেটা হচ্ছে অর্থ এবং হচ্ছে বাণিজ্য বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 122 দেশ এগিয়ে বাংলাদেশ, এবং পিছিয়ে হচ্ছে 104 দেশে। এখানে মূলত বলছে যে কিছু দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে। এই দুটি দেশ হচ্ছে চীন এবং ভারত, এবং চীন এবং ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তো অনেক বড়। তো একজন সম্মানীয় ফেলো বলেছে, মুস্তাফিজুর রহমান বলেছেন যে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো দেশের সঙ্গে ঘাটতি থাকবে, কোনো দেশের সঙ্গে উদ্ধৃতি থাকবে, তবে মোট বৈদেশিক বাণিজ্যে যাতে উদ্ধৃতি থাকে সেই চেষ্টা থাকতে হবে। আর বাংলাদেশের যে বিনিয়োগ বা বাণিজ্যের একটা বড় সবচেয়ে বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। 4 দশক আগে যখন যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের মতো এই কান্ট্রিগুলোকে শুল্ক কোটা সুবিধা দিয়েছিল, তখন থেকেই হচ্ছে রপ্তানি মোটামুটি বেড়েছে, কিন্তু এখন কিন্তু 35% হারে হচ্ছে আপনার শুল্ক হচ্ছে রপ্তানি করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার গত বছর যে অক্টোবরে যে 2024 সেশনে যে রপ্তানি হয়েছে, 2025 সেশনের রপ্তানিটা অনেকটাই হচ্ছে কম দেখা গেছে। তো এর পেছনে আসলে অনেকগুলা বিষয় হচ্ছে জড়িত। আর যেহেতু পোশাকটা হচ্ছে আমাদের প্রধান রপ্তানি খাত, এবং এই পোশাকটা মেনলি হচ্ছে বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। তো এখন শুল্ক বাড়ার ফলে হচ্ছে রপ্তানি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে কিছু বিষয়। তো এই বিষয়গুলো অনেক আলোচনা ছিল। আপনারা এটা মনে রাখতে পারেন যে 2024-25 অর্থ বছরে বৈদেশিক বাণিজ্য হয়েছে আপনার $11,401 কোটি, আর ঘাটতি হয়েছে $2,787 কোটি। তো আমরা মনে করছি যে আমাদের যে আমদানি, যে এই যে আমদানি ঘাটতিটা, এখানে মূলত চীন ভারতের সাথে সবচেয়ে বড় ঘাটতি। এর মেন কারণ হচ্ছে যে ভারত এবং চীন থেকে আমরা মেনলি আমাদের যে রপ্তানি করার যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি, তার কাঁচামাল হচ্ছে আমাদের আমদানি করতে হয়। এই বিষয়টি হচ্ছে এখানে এসেছে। এরপর আপনারা দেখছেন যে দুটি বিষয় হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে, দুটি বিষয় হচ্ছে জরুরি। একটি হচ্ছে সরকারি নীতি নির্ধারণ পর্যায়ে বাণিজ্য সমঝোতার দক্ষতা। আমাদের আমদানি বেশি, এবং তাদের বলতে হবে যে তুমি কি কিনবে। যেসবের সঙ্গে হচ্ছে আমাদের আমদানি বেশি, তাদের সাথে বাণিজ্যিক সম্প্রসারণ করতে হবে। এবং ভারতের সাথে তো দেখা যাচ্ছে যে ভারত আমাদেরকে ঠিকমতো ভিসাও দিতে চায় না, আর শুল্ক অশুল্ক বাধা হচ্ছে পরের ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে পরামর্শ এসেছে। বাংলাদেশ পেঁয়াজের 2টা বাজার পেয়েছে রিসেন্টলি। একটি হচ্ছে আপনার, এটি হচ্ছে মূলত পাকিস্তান, আর একটি হচ্ছে চীন থেকে পেঁয়াজ রিসেন্টলি হচ্ছে আমদানি করা শুরু করেছে, এবং আগে কিন্তু ভারত থেকে হচ্ছে আমদানি করতো। তো এই হচ্ছে তথ্য। আপনারা জানেন যে তেল এবং হচ্ছে সয়াবিন হচ্ছে বাংলাদেশে আসে ব্রাজিল থেকে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে হচ্ছে সয়াবিন আমরা হচ্ছে আমদানি করে থাকি। এই ছিল আমাদের আজকের প্রথম আলো। যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা একটা লাইক করে দেবেন, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।